Yeah, so now I have started the recording. You can start the session. Okay. So, hello, good evening, ladies and gentlemen. নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজ ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, অর্থাৎ হচ্ছে আন্তর্জাতিক পিতৃত্ব দিবস। আজ আমরা কিছু ব্যাপারে আমরা বলেছিলাম যে আমরা আজকে একটা জুম মিটিং করব কিছু কিছু বিশেষ সমস্যার ব্যাপারে আলোচনা করার জন্য। সেটা আজকে আমরা শুরু করছি, অর্থাৎ আজকে আমরা একটা জুম মিটিং করছি কিছু কিছু সমস্যা নিয়ে। আচ্ছা, এবার হচ্ছে যেটা, যদি কারো মনে হচ্ছে যে আপনাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই প্লিজ জানাবেন। এবং কিন্তু বলবো, যখন আপনি কথা বলছেন না সে সময়টাতে প্লিজ নিজেকে একটুখানি মিউট রাখবেন, না হলে অন্যদের পক্ষে কথাবার্তা শুনতে একটুখানি অসুবিধা হয়। কিন্তু অবশ্যই যখন প্রশ্ন থাকবে, আপনার যদি প্রশ্ন করতে কোনো অসুবিধা মনে হচ্ছে তাহলে ইনবক্সে প্রশ্ন করতে পারেন, আর না হলে আপনি আমাদেরকে সরাসরি ভাবে ভিডিও বা অডিও অন করে আমাদের সাথে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এবার প্রথমে যেটা আমরা বলবো যে কেন আমরা আজকে এই বিশেষ সমস্যাটা নিয়ে আলোচনা করছি। কারণ দেখা গেছে অনেক সময় দেখা গেছে পুরুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে কিন্তু অনেকে খুব বিব্রত বোধ করেন। হ্যাঁ, আমরা দেখি অনেকে যে মহিলাদের সমস্যা নিয়ে লোকে যেমন কথা বলতে পারে অনেকেই, কিন্তু পুরুষের সমস্যা নিয়ে কিন্তু লোকে কিন্তু বেশি বিব্রত বোধ করে। কেন জানি না, এখনো পর্যন্ত এই 2021-এ দাঁড়িয়েও কিন্তু সেই বিব্রত বোধটা কিন্তু অনেকের কিন্তু থাকছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা তাহলে এবার বলবো কি কি নিয়ে আমরা আলোচনা করব। মনে রাখতে হবে, রিপ্রোডাক্টিভ সমস্যা অর্থাৎ জনন সংক্রান্ত যে সমস্যা, অর্থাৎ শুক্রাণুর সমস্যা বা এই যে সেক্সুয়াল সমস্যা, যেটা নিয়ে আমরা বলবো, এই সমস্যাগুলো কিন্তু শুধুমাত্র যে আপনার বাচ্চা হওয়া বা সেক্সের সমস্যা তার মধ্যে সীমাবদ্ধ থাকছে তা নয়। তার থেকে কিন্তু পরবর্তীকালে কিন্তু অন্য বড় সমস্যা হতে পারে, যেমন ধরুন হার্টের সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সার, এগুলো হতে পারে। অনেক সময় আমরা দেখি যে পেশেন্টরা হয়তো মানে বাচ্চা হলো, তারপরে হয়তো আমাদের মানে আর মনে থাকছে না, আমরাও ভুলে যাচ্ছি পেশেন্টকে। হ্যাঁ, তো সেজন্য আমাদের এই প্রচেষ্টাটা করা যে যেন আপনারা লং টার্ম কি কি সমস্যা হতে পারে সে ব্যাপারে যেন আপনারা যেন সাবধান হতে পারে। আমরা আজকে মেইনলি তিনটে ব্যাপার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শুক্রাণুর সমস্যা, তা থেকে কি কি হতে পারে। সেক্সুয়াল সমস্যা, পার্টিকুলার ইরেকটাইল ডিসফাংশন বা যাকে লিঙ্গ শিথিলতা বলে, তার থেকে কি কি পরে সমস্যা হতে পারে। যদি হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ঠিকমতো না থাকে, তার থেকে কি কি সমস্যা হতে পারে, এবং কিভাবে আপনি সেই সমস্যাগুলো প্রিভেন্ট করবেন এবং কিভাবে নিজের যত্ন নেবেন সে ব্যাপারে। প্রথম কথা হচ্ছে অবশ্যই যেটা বলবো, যেটা আমাদের আজকে আলোচনার মূল উপযোগ্য বিষয়, সেটা হচ্ছে প্লিজ টক, অর্থাৎ কথা বলুন কথা বলুন কথা বলুন। হ্যাঁ, অর্থাৎ নিজেকে এম্বারাস বা অস্বস্তিকর ফিল করবেন না। এটাকে ভাবুন আর 5টা সমস্যার মধ্যে। আপনার চোখের সমস্যা হলে কি আপনি কথা বলতেন না? সেরকম ভাবে হ্যাঁ, মনে রাখতে হবে এটা কনফিডেন্সিয়াল থাকবে। আপনি ডাক্তারকে বলছেন তার মানে কিন্তু আর 5 জন জানতে পারবে না। যে কারণে আজকে আমরা ফেসবুক লাইভ করতে পারতাম, গত বছর আমরা ফেসবুক লাইভ করেছিলাম, কিন্তু দেখেছি ফেসবুক লাইভে অনেকে প্রশ্ন করতে একটু দ্বিধাবোধ করেন, বিশেষ করে লিখতে, কারণ আপনি কি লিখছেন সেটা অন্যরা দেখতে পাচ্ছে। যে কারণে আমরা এই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আজকে আমরা জুম মিটিং করছি। অর্থাৎ নিজেকে কোনোভাবে কিন্তু এম্বারাস বা মানে লজ্জা হচ্ছে সেরকম জায়গায় নেওয়া যাবে না। আচ্ছা, প্রথমত আসি অর্থাৎ তিনটে বিষয় নিয়ে আলোচনা কর। 1 নম্বর শুক্রাণুর সমস্যা, 2 নম্বর সেক্সুয়াল প্রবলেম, 3 নম্বর হাইজিন। হ্যাঁ, আচ্ছা, প্রথম যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শুক্রাণুর সমস্যা নিয়ে। আচ্ছা, শুক্রাণু যদি অ্যাবনর্মাল থাকে কি করা উচিত, আমরা এই নিয়ে আজকে ডিটেলসে বলবো না, কারণ অলরেডি আমাদের এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা দেখেছেন। মাইল্ড সমস্যা থাকলে ওষুধ দেওয়া হবে, 3 মাস পরে চেক করা হবে ঠিক হয়েছে কিনা। কিন্তু যদি সিভিয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি রিপিট করতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সিভিয়ার সমস্যা থাকলে অনেকে বলেন ওষুধ দিন ওষুধ দিন, কিন্তু সেক্ষেত্রে ওষুধ দিই আমরা, কিন্তু ওষুধের থেকেও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে সেটা দেখা, অর্থাৎ কি কারণে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ জাস্ট ওষুধ খেয়ে মাসের পর মাস থাকলে হবে না, কারণ এটা কিন্তু কোনো সিরিয়াস সমস্যার কারণে শুক্রাণুর সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার ক্যান্সারের কারণে শুক্রাণুর সমস্যা হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, হরমোনাল সমস্যার কারণে হতে পারে। আপনি যদি শুধু ওষুধ খেয়ে যান, পরীক্ষা নিরীক্ষা না করেন, তাহলে আমরা জানতে পারবো না কেন সমস্যাটা হচ্ছে। কাজে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর মনে রাখতে হবে, শুক্রাণুর মারাত্মক সমস্যা থাকলে ডোনার স্পাম একমাত্র উপায় নয়। আপনি হয়তো স্বাভাবিকভাবে না পারলেও নিজের স্পাম দিয়ে বায়োলজিক্যাল ফাদার অর্থাৎ নিজের সন্তানের বাবা হতে পারেন। এমনকি যাদের অ্যাজোস্পার্মি অর্থাৎ শুক্রাণুর সংখ্যা একদম শূন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। কিভাবে? টেসা বা টিসি অর্থাৎ টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন। আপনার অন্ডকোষ থেকে শুক্রাণু নিয়ে ইক্সি বলে একটি বিশেষ পদ্ধতি আছে, তার মাধ্যমে আমরা আপনার স্ত্রীর শরীরে থেকে ডিম্বাণু নিয়ে আপনার থেকে যে শুক্রাণু সংগ্রহ করা হলো, শুক্রাণু আর ডিম্বাণু মিলিয়ে আমরা
এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করলাম, সেটা তার শরীরে দেওয়া হলো। অর্থাৎ আপনার অ্যাজোস্পার্মিয়া থাকলেও কিন্তু আপনি বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। এ ব্যাপারে আমাদের ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন যদি আপনার মনে হয়। হ্যাঁ, অর্থাৎ ডোনার স্পার্মই একমাত্র উপায় নয়। আরেকটা বলবো, অনেকেই ভাবেন কি শুধু আমার ট্রিটমেন্ট করুন, ওয়াইফের সব ঠিক আছে। মনে রাখতে হবে যেহেতু বাচ্চাটা আলটিমেটলি ওয়াইফের শরীরে আসছে, সেজন্য আপনার সমস্যা থাকলেও পুরুষ এবং স্ত্রী দুজনকে কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা, এবার যেটা আসি লং টার্ম প্রবলেম নিয়ে। আচ্ছা, লং টার্ম কি কি প্রবলেম হয়? আচ্ছা, 1 নাম্বার যেটা প্রবলেম সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার শুনেই ভয় পাবেন না। হ্যাঁ, প্রথম কথা, ক্যান্সার বিশেষ করে অন্ডকোষের ক্যান্সার কিন্তু খুব কমন নয়, মানে খুব সবারই হয় সচরাচর এরকম নয়, খুব কম জনেরই হয়। স্পার্মের যদি প্রবলেম থাকে তাহলে আমাদের দেখে নিতে হবে ক্যান্সার নয় তো, কিন্তু মনে রাখতে হবে 1000 জনের যদি স্পার্মের প্রবলেম থাকে মাত্র একজনের হয়তো ক্যান্সার হতে পারে, কিন্তু সেই একজনকে ডিটেক্ট করাটাও আমাদের দায়িত্ব, সেজন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করি। আবার অন্যদিকে দেখা গেছে যেসব পুরুষদের শুক্রাণুর সমস্যা থাকে তাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু অন্ডকোষ অর্থাৎ টেস্টিকুলে ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ দুভাবে হতে পারে। শুক্রাণুর সমস্যা থেকে পরে ক্যান্সার হতে পারে, অর্থাৎ ধরুন আপনার বয়স 30 বছর, এখন দেখা গেল শুক্রাণুর সমস্যা, 40 বছরে আপনার টেস্টিকুলার ক্যান্সার হতে পারে, অথবা আপনার হয়তো টেস্টিকুলার ক্যান্সার আছে যেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু সে কারণে আপনার শুক্রাণুর সমস্যা হচ্ছে। এছাড়াও আর কিছু কিছু ক্যান্সার দেখা গেছে যেসব পুরুষদের শুক্রাণুর সমস্যা থাকে তাদের হয়, যেমন ব্লাডের কিছু ক্যান্সার, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, এগুলো হওয়ার একটা রিস্ক থাকে। আর তাছাড়া একটি বিশেষ ধরনের রোগ থাকে ক্লাইনেফেল্টার সিনড্রোম বলে। নর্মাল একজন পুরুষের 46 বা একজন পুরুষ বা মহিলার 46টা ক্রোমোজোম থাকে এক একটা কোষের মধ্যে। ক্লাইনেফেল্টার সিনড্রোম মানে সেখানে একটা এক্স ক্রোমোজোম একজন পুরুষের বেশি থাকে, যার ফলে ক্রোমোজোমের সংখ্যা 46 নয় 47 হয়। তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায়, যেমন ব্রেস্ট বড় হয়, অন্ডকোষ ছোট হয়। তাদের শুক্রাশয়ের টিউমারের পাশাপাশি তাদের কিন্তু ব্রেস্টে টিউমার অর্থাৎ পুরুষের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবার যেটা বললাম, আপনার হয়তো শুনে ভয় পাচ্ছেন টেস্টিকুলার ক্যান্সার, আমার শুক্রাণুর সমস্যা আছে, কি হবে? মনে রাখতে হবে আপনি হয়তো শুক্রাণুর সমস্যা আছে, বাচ্চা হয়ে গেল, তারপরেও কিন্তু আপনার রিস্কটা থাকছে, কাজে আপনাকে সাবধানতা নিতে হবে। কাদের এই টেস্টিকুলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে? যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, অর্থাৎ ধরুন আপনার বাবা বা আপনার ভাই কারো অন্ডকোষে অর্থাৎ অন্ডকোষে টিউমার হয়েছিল, টেস্টিকুলার ক্যান্সার হয়েছিল, অথবা আপনার ভাই বা খুব নিকট আত্মীয়দের শুক্রাণুর সমস্যা আছে, আপনার যদি জেনেটিক কোনো কারণে অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে অর্থাৎ শুক্রাণু শূন্য এবং জেনেটিক অর্থাৎ জিনগত কোনো সমস্যা থাকে। 2 নম্বর যেটা, খুব ছোট শুক্রাশয় অর্থাৎ অন্ডকোষের সাইজ খুব ছোট। মামস যাদের আগে হয়েছিল, মামস আপনারা জানেন একটা ভাইরাস ঘটিত রোগ, যে কারণে গলা ফুলে যায়, গলায় ব্যথা হয়, জ্বর আসে এবং তার সাথে কারো কারো অন্ডকোষে প্রদাহ বা অন্ডকোষ ফুলে যাওয়া, ব্যথা হয়। পরবর্তীকালে যেটা হয়, ইনিশিয়ালি খুব ব্যথা হয়, অন্ডকোষ ফুলে যায়, কিন্তু পরবর্তীকালে অন্ডকোষ ছোট হয়ে যায়, শুক্রাণু তৈরি হওয়া কমে যায়। তাদের ক্ষেত্রে অনেক সময় শুক্রাশয় ক্যালসিয়াম জমা হয়, যাকে বলা হয় মাইক্রোলিথিয়াসিস বা মাইক্রোক্যালসিফিকেশন। সেটা আমরা আল্ট্রাসাউন্ড করে, স্ক্রোটামের আল্ট্রাসাউন্ড অর্থাৎ অন্ডকোষের আল্ট্রাসাউন্ড করে দেখি। আর আপনারা জানেন যে এখন আমরা স্ক্রোটামের আল্ট্রাসাউন্ড আমাদের ফ্রেন্ডস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড গড়িয়াতে যে পাটুলিতে চেম্বার আছে সেখানে করছি, সেখানে কম পয়সাতেই করা হচ্ছে। হ্যাঁ, যেখানে অন্য জায়গায় আল্ট্রাসাউন্ড স্ক্রোটাম করতে 1000 থেকে 1500 লাগে, এখানে আমরা 500 টাকায় করছি। আল্ট্রাসাউন্ড করে কিন্তু আমরা মাইক্রোক্যালসিফিকেশন আছে কিনা ধরতে পারি। যাদের এরকম ক্যালসিয়াম জমা হচ্ছে অন্ডকোষে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে ক্রিপ্টরকিডিজম বা আনডিসেন্ডেড টেস্টিস। শুনে হয়তো খুব বড় সড়ো জিনিস মনে হবে, কিন্তু জিনিসটা খুব সিম্পল। আপনারা জানেন যে একজন পুরুষের 2টো শুক্রাশয় থাকে অন্ডকোষে, অর্থাৎ 2টো বল থাকে বা টেস্টিস থাকে। কিন্তু একটা বাচ্চা, একজন পুরুষ যখন ভ্রূণ অবস্থায় মায়ের শরীরে থাকে তখন কিন্তু সেই শুক্রাশয় দুটো অর্থাৎ টেস্টিস দুটো কিন্তু অন্ডকোষের মধ্যে অর্থাৎ শরীরের বাইরে থাকে না, পেটের মধ্যে থাকে। জন্মের আগে সেই টেস্টিস দুটো অর্থাৎ বল দুটো অর্থাৎ অন্ডকোষ বা স্ক্রোটাম যাকে বলে তার মধ্যে নেমে আসে। কেন নেমে আসে? কারণ আমাদের শুক্রাণু তৈরির জন্য যে টেম্পারেচার দরকার সেটা কিন্তু বডির আমাদের যে টেম্পারেচার তার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকা দরকার। যদি শুক্রাশয় যদি পেটের ভেতরেই থাকতো, খুব গরম থাকতো, তাহলে শুক্রাণু তৈরি হতো না। এ কারণে অন্ডকোষের মধ্যে থাকে, যে কারণে আপনারা দেখবেন গরমকালে অন্ডকোষ ঝুলে থাকে এবং শীতকালে অন্ডকোষ একটু টাইট হয়ে ওপরের দিকে উঠে আসে। এর ফলে কি হতে পারে? এই যে যদি শুক্রাশয়, এবার কারো কারো যেটা দেখা যায় শুক্রাশয় ঠিক মতো ভাবে মানে ইয়েতে নামছে না, অন্ডকোষে বা স্ক্রোটামে নামছে না। তার ফলে কি কি সমস্যা হতে পারে? তার ফলে যেটা হয়, অর্থাৎ অন্ডকোষটা পেটের মধ্যে থেকে গেল, পেটের ভেতরে বিভিন্ন জায়গা, বিশেষ করে ধরুন যে মানে ইঙ্গুইনাল ক্যানেল অর্থাৎ কুচকিতে থাকতে পারে, বা হচ্ছে ধরুন
পেটের মধ্যে থেকে গেল, তাহলে খুব গরমের মধ্যে শুক্রাশয় থাকবে, সেটা কাজ করবে না, সেটা ছোট হয়ে যাবে। ইভেন সেটা যদি অনেক সময় নামিয়ে আনা হয়, অর্থাৎ অন্ডকোষে নামিয়ে আনা হয়, সেক্ষেত্রেও যেটা দেখা গেছে পেটের ভেতরে থাকলেও তাতে ক্যান্সার হতে পারে এবং অন্ডকোষে নামিয়ে আনার পরেও ক্যান্সার হতে পারে। অর্থাৎ যদি আপনার একটা বা দুটো শুক্রাশয় অন্ডকোষে না থাকে, অথবা আগে ছিল না এখন নামানো হয়েছে কোনো সময় অপারেশন করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে। যে কারণে এই ধরনের অপারেশনের সময় আমরা একটা বায়োপসি করে দেখি কোনো প্রি ম্যালিগনেন্ট অর্থাৎ ক্যান্সারের পূর্ববর্তী কোনো অবস্থা হচ্ছে কি না। আচ্ছা, এবার শুনে তো খুব ভয় লাগবে নিশ্চয়ই, ক্যান্সার কথাটা শুনে ভয় লাগবে, কিন্তু দুটো জিনিস বলবো। শুক্রাশয়ের ক্যান্সারের কিন্তু প্রগনোসিস ভালো, অর্থাৎ 100 জনের মধ্যে প্রায় 99 জন কিন্তু খুব সুস্থ হয়ে যায় যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে। কেন? আপনার লিভারের ক্যান্সার হচ্ছে, স্টমাকের ক্যান্সার হচ্ছে, এগুলো কিন্তু দেরিতে ধরা পড়ে, কারণ এগুলো খুব শরীরের ভেতরে থাকে। কিন্তু শুক্রাশয় যেহেতু শরীরের বাইরে থাকে, খুব তাড়াতাড়ি ধরা পড়ে। খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে বেশিরভাগ পুরুষই কিন্তু সুস্থ হয়ে যায় এবং পুরোপুরি কিওর হয়ে যায়। আপনি কিভাবে ধরতে পারেন? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুক্রাশয়ের ক্যান্সার কিন্তু বা টিউমার কিন্তু পেশেন্ট নিজে ধরতে পারে। শুনে খুব অবাক লাগছে, পেশেন্ট কি করে ধরবে ডাক্তারের কাছে না গিয়ে? সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন আমরা বলি, যাদের এই ধরনের রিস্ক আছে, মাসে একবার করে বাথরুমে গিয়ে নিজের অন্ডকোষ নিজে পরীক্ষা করো। আমরা সাধারণত ক্লিনিকে যারা আসেন, যাদের এই সমস্যা হওয়ার ঝুঁকি থাকে, তাদের দেখিয়ে দিই কিভাবে করতে হয়। আমাদের প্ল্যান ছিল যে আজকে ফাদার্স ডে এরকম একটা সামনাসামনি বসে একটা আলোচনা করা, যাতে আমরা সামনাসামনি দেখিয়ে দিতে পারি কিভাবে এটা করতে হয়, অর্থাৎ সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন, অর্থাৎ নিজের টেস্টিস বা শুক্রাশয় কিভাবে চেক করবেন। কিন্তু আনফরচুনেটলি প্যান্ডেমিকের জন্য আমরা সেটা করতে পারিনি। যেটা বলবো, অবশ্যই এটা মুখে বলে বোঝানোটা মুশকিল, কিন্তু তাও বলবো, মাসে একবার করে নিজেরটা নিজে চেক করবেন, আর বছরে একবার করে ডাক্তারের কাছে গিয়ে চেক করাবেন এবং আল্ট্রাসাউন্ড করাবেন। অর্থাৎ দুটো জিনিস, প্রত্যেক মাসে একবার চেক করবেন, কারণ প্রত্যেক মাসে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়। বছরে একবার ডাক্তারের কাছে অবশ্যই যাবেন, সমস্যা হোক বা না হোক। কারণ আপনি যদি মনে করেন সমস্যার জন্য অপেক্ষা করছেন, যখন সমস্যা হবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে, কাজে তার আগে করতে হবে। কি করে করবেন? একটা ওয়ার্ম শাওয়ার, অর্থাৎ খুব একটুখানি ঈশদুষ্ণ গরম জলে স্নান করবেন। কেন ঈশদুষ্ণ গরম জল? খুব ঠান্ডা জলে করলে কিন্তু ওই যে বললাম, ঠান্ডা জলে স্নান করলে দেখবেন স্ক্রোটামটা খুব টাইট হয়ে ওপরের দিকে উঠে আসছে, আপনি বুঝতে পারবেন না। যাতে স্ক্রোটামের চামড়াটা লুজ থাকে, গরম জলে স্নান করার পরে একটুখানি হাত ঘষে গরম করে শুকনো করে দুটো অন্ডকোষ একসাথে আয়নার সামনে দেখবেন দুটো সমান আছে কিনা। মনে রাখতে হবে দুটো সাইজে কিন্তু সামান্য একটু ছোট বড় হয়, কিন্তু প্রচন্ড ছোট বড় হলে সেখানে অসুবিধে হতে পারে, সেটা ডাক্তারকে জানাবেন। কোনো ফোলা হচ্ছে কিনা, কোনো ব্যথা হচ্ছে কিনা, হঠাৎ করে কোনো অ্যাসিমেট্রিক অর্থাৎ দুটোর মধ্যে বিস্তর তফাৎ হচ্ছে কিনা, তাহলে। আর অবশ্যই একবার করে ডাক্তারের কাছে গিয়ে বছর একবার করে চেক করবে। যেমন আপনারা শুনেছেন মহিলাদের বলা হয় স্তনের ক্ষেত্রে অর্থাৎ ব্রেস্টের ক্ষেত্রে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, সেরকম ক্ষেত্রে আমরা কিছু কিছু পুরুষের ক্ষেত্রে বলি সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন, আছে যাদের এই সমস্যাগুলো আছে। এমনকি মনে রাখতে হবে, যদি ধরুন আপনার বাচ্চা হয়েছে, আপনার হয়তো ইনফার্টিলিটি বা বন্ধাত্বের সমস্যা ছিল না, তাও আপনার শুক্রাশয় ছোট, আপনার মামস হয়েছিল, তার ফলে ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে, অথবা অন্য কোনো কারণে ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে, আপনার বাচ্চা আসতে সমস্যা হয়নি, কিন্তু আপনার বাবা বা ভাই বা পরিবারে খুব নিকট আত্মীয়দের টেস্টিকুলার ক্যান্সার আছে, তাহলেও কিন্তু আপনার টেস্টিকুলার ক্যান্সার হওয়ার রিস্ক থাকে। সেক্ষেত্রে কিন্তু এই সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন করা উচিত। 2 নাম্বার কি সমস্যা? যাদের শুক্রাণুর সমস্যা থাকে তাদের পরবর্তীকালে কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, স্ট্রোক এগুলো হতে পারে। এ কারণে যেটা করতে হবে, আমরা অনেক সময় দেখি যে পেশেন্টের বাচ্চা হলো, শুক্রাণুর সমস্যা ছিল, আইইউআই করলেন, আইভিএফ হলো, বাচ্চা হলো, তারপর তারা ভুলে যান, তারা আমাদের কাছে আসেন না, আমরাও তাদেরকে আর তখন খেয়াল রাখতে পারি না, আমরাও ভুলে যাই যে সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন করতে এবং বছর বছর ডাক্তারের কাছে একবার করে আসার জন্য। কিন্তু যে জিনিসটা আপনার ভুললে চলবে না, লাইফস্টাইল চেঞ্জেস, অর্থাৎ ওজন যেন না বাড়ে, স্মোকিং বন্ধ করা, ব্লাড প্রেশার থাকলে সেটা কন্ট্রোল করা, ব্লাড সুগার থাকলে সেটা কন্ট্রোল করা, বেশিক্ষণ বসে না থাকা, ডায়েট, এক্সারসাইজ করা। অর্থাৎ এর মাধ্যমে আপনি যে হার্ট ডিজিজ সংক্রান্ত যে রোগ বা ডায়াবেটিস, এগুলো আপনি প্রিভেন্ট করতে পারেন। আর অবশ্যই বছরে একবার করে, অন্তত একবার করে ব্লাড প্রেশার, ওজন এবং ব্লাড সুগার চেক করবেন, এবং অবশ্যই লিপিড প্রোফাইল চেক করতে হবে। হ্যাঁ, কারণ যাদের শুক্রাণুর সমস্যা থাকে তাদের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, এগুলো হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে ধরুন আপনার শুক্রাণুর সমস্যা আছে, আপনার ভাইয়ের কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ভাইয়ের ক্ষেত্রে রিস্ক থাকছে, সেক্ষেত্রে ভাইয়েরও কিন্তু নিজের ওই যে বললাম টেস্টিস নিজে চেক করা, সেগুলো খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে। তাছাড়া ভাইকেও কিন্তু খেয়াল রাখতে হবে তিনি যেন তার লাইফস্টাইল চেঞ্জেস অর্থাৎ ওজন, ডায়েট, এক্সারসাইজ সেগুলো খেয়াল রাখেন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, লিপিড প্রোফাইল এগুলো যেন খেয়াল রাখেন, সেটা একটুখানি কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে, ধরুন আপনার শুক্রাণুর সমস্যা ছিল,
কোনো না কোনো ভাবে বাচ্চা হয়েছে, আইইউআই করে হোক, আইভিএফ করে হোক, ইক্সি করে হোক, বা সিম্পল ওষুধ দিয়ে হোক। বাচ্চা যদি মেল বেবি হয়, অর্থাৎ পুরুষ বাচ্চা হয়, অর্থাৎ ছেলে সন্তান হয়, তার কিন্তু কি কি রিস্ক থাকতে পারে। প্রথম কথা, যদি এই ধরনের সমস্যার পরে আপনার ট্রিটমেন্টের ফলে প্রেগনেন্সি হয়েছে, তাহলে কিন্তু যে পেডিয়াট্রিশিয়ান, বাচ্চার ডাক্তারবাবু, তাকে কিন্তু এটা ভালো করে বলবেন। কারণ সেক্ষেত্রে কিন্তু বাচ্চা, সব ক্ষেত্রেই বাচ্চাকে মানে পেডিয়াট্রিশিয়ানরা ভালো করে পরীক্ষা করেন, বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু এই ক্ষেত্রে বাচ্চার জননাঙ্গ বিশেষভাবে পরীক্ষা করতে হবে 2-3টে জিনিসের জন্য। 1 নাম্বার হচ্ছে হাইপোস্পেডিয়াস, মানে কি, যে ইউরেথ্রা অর্থাৎ পেনিসের যে ওপেনিং, যেটা দিয়ে পেচ্ছাপ করা হয়, সেটা পেনিসের মুখে না থেকে, টিপে না থেকে, সেটা একটু নিচের দিকে থাকছে, তাকে বলে হাইপোস্পেডিয়াস। তার ফলে পেচ্ছাপ করতে অসুবিধা হয়, তার ফলে বারবার ইনফেকশন হতে পারে, তারপরে পরবর্তীকালে সে বাচ্চা যখন বড় হবে, অ্যাডাল্ট হবে, তার যখন ইরেকশন হবে, সেক্সুয়াল প্রবলেম হতে পারে, বারবার অপারেশন করতে হয়, সেজন্য সেটা কিন্তু দেখতে হবে জন্মের পরে। 2 নাম্বার, মাইক্রোপেনিস। পেনিসের সাইজ নর্মালের থেকে ছোট। মনে রাখতে হবে, অনেকেই ভয় পান যে পেনিসের সাইজ ছোট বলে। মাইক্রোপেনিস কিন্তু বয়সের উপর নির্ভর করে, এক এক বয়সে পেনিসের সাইজ এক এক রকম, তার উপর ডিপেন্ড করে, সেটা দেখতে হবে। আর 3 নাম্বার, অবশ্যই আনডিসেন্ডেড টেস্টিকেল, অর্থাৎ যে শুক্রাণু অর্থাৎ শুক্রাশয় বললাম, অন্ডকোষ, সেটা আপনার অন্ডকোষের মধ্যেই নেমে আছে নাকি সেটা এখনো পেটে নেমে আসেনি, সেটা উপরে আছে, সেটা একটুখানি কিন্তু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এবারে যেটা বলবো, তাহলে এই সংক্রান্ত গেলে, অর্থাৎ যদি শুক্রাণুর সমস্যা থাকে, সব ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো ঠিক রাখতে হবে। হ্যাঁ, লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে, মাসে একবার করে নিজের শুক্রাণু নিজে চেক করতে হবে, এবং বছরে একবার করে কিন্তু ডাক্তারের কাছে গিয়ে কিন্তু একটু চেক করতে হবে। আচ্ছা, এবারে তারপরে যেটা আসবো, সেক্সুয়াল প্রবলেম, পার্টিকুলারলি ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ শিথিলতা বা অর্থাৎ ইরেকশনের সমস্যা হওয়া। অনেকেই দেখি যেটা করেন, যে ইরেকটাইল ডিসফাংশন হলে দোকানে গিয়ে চুপচাপ ভায়াগ্রা খেয়ে নেন। ভায়াগ্রা নিতে পারেন, ভায়াগ্রা খুব ভালো ওষুধ, কিন্তু যেটা সমস্যা হয়, আপনি যদি ডাক্তারের কাছে না গিয়ে যদি এটা দোকান থেকে খান, হতে পারে আপনার কোনো হার্টের কারণে সমস্যাটা হচ্ছে, হতে পারে পেনিসে এমন কোনো খুব মানে কঠিন ধরনের অসুখ আছে যে কারণে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, হতে পারে যে টেস্টিকুলের কোনো সমস্যার জন্য হচ্ছে, হতে পারে ক্যান্সারের জন্য হচ্ছে, হতে পারে ডায়াবেটিসের জন্য হচ্ছে, হতে পারে যে হার্টের সমস্যার জন্য হতে পারে, হতে পারে নার্ভের সমস্যার জন্য হতে পারে, হতে পারে যে এটা হরমোনাল সমস্যার জন্য। কিন্তু আপনি যদি ভায়াগ্রা খেয়ে নেন, ডাক্তারকে না দেখান, আপনার কারণটা জানা হলো না। 2 দিন ভায়াগ্রা কাজ করবে, 3 দিনের দিন থেকে কাজ করবে না। উল্টো দিকে আপনার যে রোগের কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়েছে, সেটা কিন্তু সাইলেন্টলি বেড়ে যাবে, এবং তখন এমন একটা জায়গায় যাবে যখন ট্রিটমেন্ট করাটা মুশকিল হয়। কাজেই যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু ঝটপট কিন্তু জাস্ট দোকান থেকে ভায়াগ্রা কিনে নেবেন না, ডাক্তারের কাছে যান, গিয়ে পরামর্শ করুন। এটা কোনো লজ্জার ব্যাপার নয়, এবং আপনি একা নন, অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছে। আমরা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করি, এই কারণে 1000টা পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু 1000টা পরীক্ষা নিরীক্ষা একসাথে করা হয় না, ধাপে ধাপে করা হয়। আমরা প্রথমে কিছু ব্লাড টেস্ট করি, তাতে কাজ না হলে পেনাইল ডপলার, এরকম ধাপে ধাপে করি। কিন্তু ওষুধ দেওয়ার সাথে যেটা মনে রাখতে হবে, যাদের ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, মনে রাখতে হবে ইরেকটাইল ডিসফাংশন কিন্তু হার্ট অ্যাটাকের একটা পূর্ব লক্ষণ। বরং ইরেকটাইল ডিসফাংশন হওয়াটা একদিক থেকে সুবিধে, যে আপনি হার্ট অ্যাটাক হতে পারে এটা আপনি জেনে গেলেন, এবং আপনি সেটা প্রিভেন্ট করতে পারেন। অর্থাৎ আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন হয়, 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রায় 90%। অর্থাৎ 100 জনের যদি আজ ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আমাদের কাছে এলেন, 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু 90 জনের হার্ট অ্যাটাক হতে পারে। কি করতে পারেন এই হার্ট অ্যাটাক আটকানোর জন্য? লাইফস্টাইল চেঞ্জেস, ডায়েট, আবার একই কথা, ডায়েট, এক্সারসাইজ, বেশিক্ষণ বসে না থাকা, স্মোকিং না করা, রেগুলার প্রেশার, সুগার, লিপিড প্রোফাইল চেক করা, এবং এগুলো যদি সমস্যা থাকে এগুলোকে কন্ট্রোল করা। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমরা দেখি, যদি আমাদের কাছে কেউ ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসেন, আপনারা দেখবেন আমরা প্রেসক্রিপশনে একটা জিনিস লিখে প্রিন্সটন স্কোর, অর্থাৎ একজন পুরুষের বয়স কত, তার ফ্যামিলি হিস্ট্রি কিরকম, তার ডায়াবেটিস, স্মোকিং করেন কিনা, হাই ব্লাড প্রেশার আছে কিনা, হাই কোলেস্ট্রল আছে কিনা, তার আগে কোনো হার্টের সমস্যা হচ্ছে কিনা, এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটা স্কোর ঠিক করি, যাকে আমরা বলি প্রিন্সটন স্কোর, অর্থাৎ কতটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। যদি দেখি যে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল বেশি, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওষুধ শুরু করার আগেই কিন্তু তাকে কিন্তু আমরা আগে কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নিই, অর্থাৎ কার্ডিওলজিস্টের কাছে পাঠায়, যে আগে আপনি ঠিক করে আসুন আপনার হার্ট ঠিক আছে কিনা, তারপর আপনি এই ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট করতে পারেন। এবারে যেটা পরবর্তী জিনিসটাতে আসবো, সেটা হচ্ছে, হ্যাঁ, এই ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আরেকটা জিনিস বলবো, বিশেষ করে যেসব পুরুষ 40-এর বেশি বয়স এবং যাদের
তাদের খেয়াল রাখতে হয় লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম, এলইউটিএস, অর্থাৎ ইউরিন করতে সমস্যা হচ্ছে কিনা। কারণ এক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের সাথে সাথে কিন্তু প্রস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে, বিশেষ করে 40-এর পরে, যে কারণে আমরা সেটা জিজ্ঞাসা করে নিই। এবং অনেক সময় দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশনের জন্য যে আমরা ওষুধগুলো দিই, যেমন ধরুন টাডালাফিল জাতীয় ওষুধ, তাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই ইরেকটাইল ডিসফাংশন যেমন ঠিক হয়, তার সাথে কিন্তু দেখা গেছে এই ধরনের যে সমস্যাটা, অর্থাৎ প্রস্টেটের যে সমস্যা, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক হয়। অর্থাৎ আমরা একই ওষুধ দিয়ে দুটো কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। তাছাড়া ইরেকটাইল ডিসফাংশনের কারণে কিছু সাইকোলজিক্যাল সমস্যা হয়, সেগুলো আমাদের দেখতে হয়। আচ্ছা, আরেক ধরনের সেক্সুয়াল ডিসফাংশন খুব একটা কমন নয়, সেটা হচ্ছে ইজাকুলেটরি ডিসফাংশন। আমরা জানি ইজাকুলেটরি ডিসফাংশন মানে আমরা বলতে পারি প্রিম্যাচিওর ইজাকুলেশন, অর্থাৎ শীঘ্র পতন বা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। সেটারও অবশ্যই ট্রিটমেন্ট করা যায়। অনেকে ভাবেন ট্রিটমেন্ট নেই, কিন্তু সেটাও মানে কি কারণে হচ্ছে সেটা দেখে করা যায়। সেটার থেকে সাধারণত পরবর্তীকালে অন্য সিরিয়াস রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, ডিলেট ইজাকুলেশন, অর্থাৎ যেখানে ইজাকুলেশন সময় মতো হচ্ছে না বা একদমই হচ্ছে না বা দেরি করে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যেটা সমস্যা হয়, এই ডিলেট ইজাকুলেশনের প্রস্টেটের কোনো সমস্যা হচ্ছে কিনা দেখতে হবে, অর্থাৎ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম। সে কারণে কিন্তু আমাদের দুঃখিত এই ধরনের সমস্যাগুলো ভালো করে স্ক্রিন করতে হয়, অর্থাৎ ইউরিনের কোনো সমস্যা, বারবার ইউরিন যাওয়া, আটকে থাকা, করতে শুরু করতে অসুবিধে, হেজিটেন্সি, অর্থাৎ পেলেও খুব জোরে কিন্তু করতে পারছি না, আর্জেন্সি, অর্থাৎ পেলে ধরে রাখতে পারছি না, এই ব্যাপারগুলো দেখতে হয় এবং সেগুলোর একসাথে ট্রিটমেন্ট করতে হয়। অর্থাৎ ইজাকুলেটরি ডিসফাংশন যাদের থাকে, তাদের কিন্তু পরবর্তীকালে প্রস্টেটের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং যেটা কিন্তু আমাদের কিন্তু ঠিকভাবে কিন্তু কেয়ার নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে স্পার্মের সমস্যা, একটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন। আচ্ছা, এবার আমরা পরবর্তীকালে কি জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইজিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেকেরই দেখেছি যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, তখন দেখেছি যে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আপ টু দা মার্ক নয়, অর্থাৎ ঠিক মতো নেই, এবং সেক্ষেত্রে কিন্তু তারা জানেন না যে এটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে অর্থাৎ মেনটেন করতে হবে। অর্থাৎ এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকের মধ্যে কিন্তু সচেতনতা বা জ্ঞানের অভাব আছে। আচ্ছা, কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত ঠিক এই জিনিস সচেতনতা বা পরিচ্ছন্নতা, এগুলোতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু জোর দেওয়া হয় না। আচ্ছা, কি করতে হবে? আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যাদের ফোরস্কিন ইনট্যাক্ট আছে, ফোরস্কিন মানে পেনিসের যে সামনের স্কিনটা, যে সামনের চামড়াটা, যাদের সার্কামসিশন অপারেশন হয়নি বা ধর্মীয় কারণে যাদের সুন্নত হয়নি, তাদের ক্ষেত্রে যেটা হয় মনে রাখতে হবে, ফোরস্কিনটা কিন্তু পুরোপুরি পেছনে যেতে হবে স্বাভাবিক অবস্থায়, এবং বিশেষ করে ইরেক্ট অবস্থায়, অর্থাৎ যখন শক্ত হচ্ছে তখন। যদি না যায়, তাকে বলা হয় ফাইমোসিস। ফাইমোসিস যদি দেখছেন আপনি পেছনে যাচ্ছে না, তাহলে কি সমস্যা হবে? দেখবেন যে সে স্কিনের নিচে সাদা সাদা কিছু সিক্রেশন যাবে, যেখান থেকে দুর্গন্ধ বেরে, যেটাকে বলা হয় স্মেগমা। স্মেগমা থেকে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং মনে রাখতে হবে, ফাইমোসিস যাদের থাকে সেটা কিন্তু ডায়াবেটিসের পূর্ব লক্ষণ হতে পারে। আমরা অনেককে দেখেছি যারা জানতেন না যে তারা ডায়াবেটিস, ফাইমোসিস দেখার পরে আমরা বলেছি ব্লাড সুগার চেক করতে, দেখা গেছে ব্লাড সুগার 200-300-র উপরে। 3 নাম্বার, যাদের এই ধরনের ফাইমোসিস থাকে, তার থেকে কিন্তু পরবর্তীকালে কিন্তু ইউরিনের ওপেনিংটা ছোট হয়ে গিয়ে ইউরিন করতে সমস্যা হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, অর্থাৎ রেনাল ফেলিওর হতে পারে। তাছাড়া তাছাড়া যেটা হতে পারে, ইনফেকশনটা কিডনিতে ছড়াতে পারে। এছাড়া যদি ইনফেকশনটা অনেক দিন ধরে থাকে, অর্থাৎ ধরুন ফাইমোসিস আছে, ভেতরে স্কিনের ইনফেকশনটা পরিষ্কার করা যাচ্ছে না, স্মিগমা জমে আছে, তার থেকে কিন্তু পরবর্তীকালে কিন্তু পেনিসে ক্যান্সার হওয়ার একটা স্মল রিস্ক থাকে। অর্থাৎ আপনার এখন হয়তো ফাইমোসিস আছে, কিন্তু যখন 50-60 বছর বয়স হবে, তখন কিন্তু পেনিসে ক্যান্সার হওয়ার একটা রিস্ক থাকে। এছাড়া যেটা হয়, ফাইমোসিস যদি খুব টাইট থাকে, তাহলে আপনি যদি আমরা যেটা বলি, যদি ফাইমোসিস থাকে ডাক্তারের কাছে যান। অনেকে করেন কি, ফাইমোসিস আছে, স্কিনটা পেছনে যাচ্ছে না, জোর করে পেছনে টানতে চাইছেন, তার ফলে যেটা হয় প্যারাফাইমোসিস, অর্থাৎ স্কিনটা পেছনে গিয়ে আটকে গেল, ফুলে গেল। সেটা একটা ইমার্জেন্সি, সেক্ষেত্রে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত, ইমিডিয়েটলি সেটা কমানো উচিত, না হলে ইমিডিয়েটলি অর্থাৎ রাত 12টায় হলে 12টার সময় এমার্জেন্সি অপারেশন দরকার। এছাড়া ফাইমোসিসের আরেকটা সমস্যা হচ্ছে, ফাইমোসিস যদি খুব টাইট থাকে, অনেক সময় ইন্টারকোর্স করার সময় সেখানে ছিঁড়ে যাওয়া, ব্লিডিং হওয়া, রক্তপাত হওয়া, ইনজুরি হওয়া, ব্যথা লাগা, এগুলো হতে পারে। আর ফাইমোসিসের কারণে কিন্তু অনেকে ইরেকটাইল ডিসফাংশন হয়, কাজে ফাইমোসিস থাকলে সেটা
ইগনোর করবেন না। কাজে আপনার যদি ফোর স্কিন ইনট্যাক্ট থাকে কি করবেন, দেখবেন চামড়াটা রেগুলার সামনে পেছনে যাচ্ছে কিনা, এবং প্রত্যেকবার স্নানের সময় নর্মাল জল দিয়ে জিনিসটা ক্লিন করুন। যদি সম্ভব হয় যতবার ইউরিন করছেন ততবার ক্লিন করুন, নাহলে অ্যাটলিস্ট স্নানের সময় দিনে একবার করে সেটা ক্লিন করুন, নাহলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে। সাবান টাবান দেওয়ার কিছু দরকার নেই, নর্মাল জল দিয়ে ক্লিন করুন। আচ্ছা, এরপর হচ্ছে আর মনে রাখতে হবে ফাইমোসিস থাকা মানেই সবসময় সার্কামসিশন করতে হবে এরকম নয়। অনেক সময় সামান্য ফাইমোসিস থাকলে সেটা কিছু মলম দিয়ে ট্রিটমেন্ট করা যায়, কিন্তু যদি যেটা সিভিয়ার হয় তাহলে কিন্তু সার্কামসিশন অপারেশনের দরকার হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই কিন্তু প্রত্যেকবার মানে ইন্টারকোর্সের পরে কিন্তু সেই ফোর স্কিন ভালো করে পরিষ্কার করা উচিত, না হলে সেখানে ইনফেকশন হতে পারে। অনেক সময় যেটা আমরা বলি, অনেক সময় বাচ্চারা জানে না যে ফোর স্কিন পরিষ্কার করতে, এটা কিন্তু মা বাবার দায়িত্ব তাদেরকে শিখিয়ে দেওয়া কি করে ফোর স্কিন পরিষ্কার রাখতে হয়। হ্যাঁ, এই কারণে আমরা বলবো বেবির ফোর স্কিন ঠিক আছে কিনা দেখুন। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু অনেক সময় 5-6 বছর বয়স পর্যন্ত কিন্তু ফোর স্কিন পুরো পেছনে না যেতে পারে। যদি ইউরিন করতে সমস্যা না হয়, অন্য কিছু না হয়, চিন্তার কিছু নেই। যদি 5-6 বছরের পরেও দেখছেন ফোর স্কিনটা পেছনে যাচ্ছে না, তাহলে কিন্তু ডাক্তারের সাথে কথা বলুন। আচ্ছা, দ্বিতীয় যেটা হাইজিন সংক্রান্ত সমস্যা সেটা হচ্ছে পিউবিক হেয়ার, যে হেয়ার থাকছে, লোম থাকছে, সেগুলো কি করা, সেগুলো শেভিং বা ট্রিমিং করতে পারেন, কিন্তু শেভিং করতে গেলে সাবধানতা নিতে হবে। কারণ শেভিং করার সমস্যা হচ্ছে অনেক সময় শেভিং করার ফলে সেখানে যে হেয়ার ফলিকেল থাকছে সেগুলোতে ইনজুরি হচ্ছে, ইনফেকশন হতে পারে, এবং সেখানে বয়েল বা ছোট ছোট ফোড়া মতো হতে পারে। সেজন্য ট্রিমিং করাটা হচ্ছে বেটার। লাস্ট যেটা হচ্ছে বলবো জগ ইচ, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত হওয়া। অনেক সময় দেখবেন যে আশেপাশে দাঁত হচ্ছে, এবং আপনারা যেটা করেন অনেকেই দোকান থেকে গিয়ে কোনো অ্যান্টিফাঙ্গাল ক্রিম লাগাচ্ছেন, তার আগে একবার সুগার আছে কিনা চেক করুন, ডাক্তারের সাথে পরামর্শ করুন, অযথা স্টেরয়েড ক্রিম ইউজ করবেন না। আর যেটা দেখা গেছে যাদের জক ইচ আছে, এটাকে জক ইচ বলে এই ধরনের দাঁতকে, তাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু স্পার্মের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এমনও পেয়েছি পুরুষ যাদের স্পার্মের প্রবলেম আছে, দেখা গেছে তাদের জক ইচ আছে, পরে আমরা অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দিয়েছি, ওষুধ এবং মলম, তারপরে কিন্তু সেই জক ইচ তো সেরে গেছে, শুক্রাণুও কিন্তু নর্মাল হয়ে গেছে। কাজে এটাকে অবহেলা করবেন না। আচ্ছা, এবার যেটা বলবো তারপরে জিনিসটা সেটা হচ্ছে নো ইওর অ্যানাটমি, অর্থাৎ আপনার শারীরিক গঠন সম্পর্কে জানুন, কারণ অনেকেরই কিন্তু সেটা নিয়ে ধারণা নেই। একটা বললাম ওই যে ফাইমোসিস, অনেকেই জানেন না, অনেক শিক্ষিত মানুষকেও দেখেছি তারা জানেন না যে ফোর স্কিনটা পিছনে যাওয়া উচিত, সেটা দেখতে হবে, সেটা কথা বলবেন। টেস্টিকুলার সোয়েলিং নিয়ে বললাম, অর্থাৎ ওই যে যে অন্ডকোষের ফুলে যাওয়া। আচ্ছা, যদি কোনো কারণে কোনো ধরুন টেস্টিসে সাদা কিছু দাগ হচ্ছে, দাগটা বাড়ছে, তাহলে কিন্তু সেটা কিন্তু খারাপ কিছুর দিকে এগোতে পারে, সেটা ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কথা বলুন। পেনিসে কোনো ফুলে যাওয়া, হঠাৎ করে দেখছেন আপনি ইন্টারকোর্স করতে যাচ্ছেন, পরে দেখলেন পেনিস ফুলে গেল, সেটাকে পেনাইল ফ্র্যাকচার বলে, অর্থাৎ পেনিসের ভেতরে ব্লাড ভেসেল রাপচার হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু সেটা ডাক্তারের সাথে কথা বলুন, সেটা কিন্তু অপারেশন করে ঠিক করতে হবে, না হলে কিন্তু পেনিস পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। 2 নাম্বার যেটা, অনেকের ধরুন ইরেকটাইল ডিসফাংশন আছে, তারা কোনো ওষুধ খাচ্ছেন, কিন্তু দেখা গেল ওষুধ না খেলেও বা ইভেন যাদের ইরেকটাইল ডিসফাংশন নেই তাদেরও কোনো সেক্সুয়াল স্টিমুলেশন ছাড়া দেখা যাচ্ছে পেনিস ঘন্টার পর ঘন্টা ইরেক্ট হয়ে আছে, তাকে বলা হয় প্রায়াপিজম। সেটা কিন্তু মেডিকেল এমার্জেন্সি, কারণ দেখা গেছে কোনো সেক্সুয়াল স্টিমুলেশন ছাড়া পেনিস যদি 4 ঘন্টার বেশি ইরেক্ট হয়ে থাকে, অর্থাৎ শক্ত হয়ে থাকে, পেনিসের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে ইমার্জেন্সিতে হসপিটালে ভর্তি হওয়ার দরকার হতে পারে, এবং ভর্তি হয়ে সেখান থেকে ব্লাড বের করার দরকার হতে পারে, সেটা কিন্তু ইমার্জেন্সি। একটা কন্ডিশন আছে ভেরিকোসিল, তাদের বেশি হয় যারা ধরুন ট্রাফিক পুলিশে আছেন, স্কুল টিচার, বা যারা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভেরিকোসিল মানে কি, অন্ডকোষের ওপরে যে শিরা থাকে সেগুলো ফুলে থাকে। অনেক সময় সেই শিরা ফুলে আছে কিনা সেটা নিজেই চেক করতে পারেন, তাকে ভেরিকোসিল বলে। তার কারণে কখনো কখনো স্পার্মের প্রবলেম দেখা যেতে পারে, কখনো কখনো কারো ব্যথা বা অস্বস্তি হতে পারে, কিন্তু মনে রাখতে হবে ভেরিকোসিল থাকা মানেই সবসময় অপারেশন করতে হবে এমন নয়। ইভেন ভেরিকোসিলের সাথে যদি শুক্রাণুর সমস্যা থাকে তাহলেও কিন্তু সবসময় অপারেশন করে লাভ হয় না। কাজে অপারেশন করতে হবে কিনা সেটা ডাক্তারের সাথে কথা বলুন। যদি পেনিসে কোনো ঘা বা আলসার হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের জন্য হতে পারে, অথবা প্রি ক্যান্সারাস কোনো কন্ডিশনের জন্য হতে পারে, সেটার ব্যাপারে ডাক্তারকে দেখান। আরেকটা ওই যে বললাম, আমরা কিন্তু অনেক অ্যাডাল্টকে দেখেছি যাদের একটা বা দুটো অন্ডকোষ নেই, ক্রিপ্টোরকিডিজম, অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিকেল আছে, কিন্তু তাদের বাবা মা কখনো খেয়াল করেনি, তারাও খেয়াল করেননি, তারা বড় হওয়ার পর জানতে পেরেছেন যে এটা অ্যাবনর্মাল। কাজেই দুটো টেস্টিস অন্ডকোষে আছে কিনা সেটা খেয়াল করুন, বিশেষ করে আপনার বাচ্চার দুটো টেস্টিস অন্ডকোষে আছে কিনা, ক্রিপ্টোরকিডিজম নেই তো সেটা ভালো করে খেয়াল করুন। অর্থাৎ অ্যানাটমি কিন্তু ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। লাস্টলি যেটা, অনেকেই বলেন যে সাইজ নিয়ে আমার সাইজ যথেষ্ট কিনা, নর্মাল কিনা, মনে রাখতে হবে
ইরেক্ট অবস্থায় 3 ইঞ্চিসের বেশি সাইজ মানে হচ্ছে নর্মাল। হ্যাঁ, যদি আপনি তাতে সন্তুষ্ট না হন তাহলে আপনি পিআরপি বা পিশট বলে ট্রিটমেন্ট করতে পারেন, যেটা এখন আমাদের ক্লিনিকে আমরা করোনার আগে অ্যাভেলেবেল ছিল, আশা করছি আমরা 2022 থেকে আবার সেটা হয়তো অ্যাভেলেবেল করতে পারবো। কাজে যেটা বললাম যে ইন্টারন্যাশনাল এই ফাদার্স ডেতে যদি আপনার এই ধরনের সমস্যা থাকে এগুলোকে ইগনোর করবেন না। হ্যাঁ, এগুলোর জন্য ঠিকমতো ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের কাছে সে অনুযায়ী পরামর্শ করুন। আচ্ছা, এবার আমরা বিভিন্ন প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো একটু এক এক করে আমরা উত্তর দেব। আচ্ছা, আগে আমরা যা যা প্রশ্ন ইনবক্সে এসেছে সেগুলোর উত্তর দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, একজন লিখেছেন যে আমাদেরকে আচ্ছা, গুড ইভিনিং। আচ্ছা, গুড ইভিনিং। Does taking sildenafil dose 50 anyway affect sperm quality or ability? No, sildenafil does not affect sperm quality. All tests like testosterone, prolactin, lipid profile, sugar report are normal. He'll get erection, but prefer taking it during our important day because sometimes he faces ejaculation issue due to lack of stimulation. No ejaculation issues faced after the medicine. Okay, it's very safe to continue the medicine. He's 34 years. Okay, it's very safe to continue the medicine. The sildenafil does not affect the your fertility. Okay. Now we'll go to question. If anybody has any question, you can raise your hand and ask the question. আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাদেরকে। যদি মনে হয় আপনি ডিরেক্টলি প্রশ্ন করতে চান তাহলে আমাদেরকে করতে পারেন। যদি কারো কিছু প্রশ্ন করার মতো থাকে, কারণ আমাদের হাতে এখনো কিছু টাইম আছে। আচ্ছা, আমরা প্রথমে যেটা বলতে ভুলে গেলাম, আমরা ধন্যবাদ জানাবো এমকিওর ফার্মাসিউটিক্যাল আইফা ডিভিশনকে আমাদের এই জুম মিটিংটা স্পন্সর করার জন্য। উই হোল হার্টেডলি থ্যাংক দ্য এমকিওর আইফা ডিভিশন ফর স্পন্সরিং দিস ইভেন্ট। Now we got to another question. Okay, somebody has written, is hypertension patient take sildenafil? See, before taking sildenafil, we have to know what type of medicine you are taking for hypertension. There are some drugs like nitrates or alpha blocker. You cannot take sildenafil along with these medicines, and there should be at least gap of 10 to 12 hours. But most of the time, hypertensive patient can take sildenafil. Another person wrote that during intercourse, penis getting soft. This month third, I able to make intercourse. Okay, in that case, as I have mentioned, you need to talk to the doctor. Yeah, the same person who asked about hypertension, he wrote that the medicine is nebivolol. Yes, it can be taken because it does not have any interaction with sildenafil. Okay. Any else? Any question? Any other question? Anybody else? If anybody has any question, please don't hesitate to ask or write down in the box. Okay, I think nobody is having any question till now. Okay, so I think from MCure Pharma, I'd like to thank Mr. Somnath Bose. Okay, are you there, Mr. Somnath? Okay. Mr. Somnath, are you there? We'd like to thank you for your kind Yes, cooperation so and here, participation. Actually, my background is not so proper because I am the road actually. It is a No, it's okay. It's okay. Raining, so I have just stuck. Okay, thank you. Thank you so much. Thank you. Thank you. Thank you so much. Thank you so much for all these efforts. Okay. Okay. In the meanwhile, we got two questions. স্যার আমার ওই জায়গায় ময়লা থাকে আর আমি কি কোনো লিকুইড ইউজ করে ওয়াশ করব নাকি নরমাল ওয়াটার? আমরা যেটা বললাম নরমাল ওয়াটার দিয়ে ইউজ করুন। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে তাহলে ডাক্তারের সাথে কথা বলুন। আচ্ছা, আরেকজন লিখেছেন, ডক্টর আমার ফাইমোসিস ছিল, ছোটবেলায় অপারেশন হয়ে গেছিল, এখন প্রবলেম নেই, আমার স্পার্ম পেরিমিটার সবই রেঞ্জে ঠিক আছে, আমি ওভারওয়েট, এইগুলো কি কনসিভ করতে প্রবলেম হচ্ছে? ওভারওয়েট থাকলে একটুখানি প্রবলেম হয়, ফাইমোসিস অপারেশন হয়ে গেলে সেটার জন্য প্রবলেম নেই। হ্যাঁ, স্পার্ম যদি ঠিক থাকে স্টিল ওভারওয়েটটা আমরা বলবো একটু কমানোর জন্য। আচ্ছা, another person, we have conceived somehow but after delivery we want to have sexual life, how it can go smooth without sildenafil?
In that case, we have to go for some investigations. We have to review the records, what treatment you have done and what tests have been done. And in that case, we can think about some regular treatment or whether we can do anything without treatment. We have to see the whole scenario. Okay. Is it possible to go problem like ED for psychological reason? See, the biggest rumor, সব থেকে বড় গুজব বা সব থেকে বড় ভুল তথ্য হচ্ছে যে erectile dysfunction psychological কারণে হয়. The biggest rumor is that erectile dysfunction happens due to psychological reason. Remember, only 10% of ED occurs because of psychological reason. 90% occurs because of some organic reason or some serious diseases. অর্থাৎ 90% ক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের জন্য কিন্তু শরীরের কোনো কারণ থাকতে পারে। হ্যাঁ, অর্থাৎ একমাত্র 10% ক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণে হয়। কাজে অনেকে ভাবে কি সাইকোলজিক্যাল কারণে হচ্ছে বলে ডাক্তারের কাছে গেলেন না, তাহলে কিন্তু সিরিয়াস কোনো কারণে ইডি হচ্ছে কিনা সেটা কিন্তু ধরা পড়ে না। আর সাইকোলজিক্যাল কারণে হচ্ছে নাকি অর্গানিক কারণে হচ্ছে, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি আমাদের না থাকে তাহলে আমরা একটু পরেই হয়তো এটা কমপ্লিট করতে পারি। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে জিজ্ঞাসা করছি না, কারণ যেহেতু এটা সেনসিটিভ ইস্যু, যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আশা করছি তারা নিজেরা জিজ্ঞাসা করতে পারেন বা ইনবক্সে লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আজকে এই রোববারের দিনে আপনারা সময় করে এই জুম মিটিং এ এসেছেন এজন্য। হ্যাঁ, আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশেষ করে আমাদের স্পন্সর এমপিওর ফার্মাসিউটিক্যালকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আশা করছি সোমনাথ বাবু আপনি প্লিজ রেকর্ড করবেন, কারণ আমরা রেকর্ডেড লিংকটা আমরা, সোমনাথ বাবু আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি রেকর্ড করছি। হ্যাঁ, আমরা পরে একটু প্লিজ পাঠিয়ে দেবেন, তাহলে আমরা পরবর্তীকালে আমরা পেশেন্টের সাথে আমরা এটা শেয়ার করতে পারবো, বিশেষ করে যারা আজকে অ্যাটেন্ড করতে পারেনি তাদের কাছে আমরা করতে পারবো। আচ্ছা, আরেকজন লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং। নমস্কার, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আবার যেটা বারবার বলবো, কোভিড ভ্যাকসিন নিয়ে এখনো অনেক প্রশ্ন আসছে। সবাই কোভিড ভ্যাকসিন নিতে পারেন। এখনো পর্যন্ত শুধুমাত্র ভারত সরকার প্রেগন্যান্সিতে কোভিড ভ্যাকসিন এলাও করেননি, কিন্তু প্রেগন্যান্সি ট্রাই করার আগে পর্যন্ত সবাই কোভিড ভ্যাকসিন নিতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।